আপনাদের সাথে আছি মাসুদ রানা। আজকের আলোচনায় দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, বৈশ্বিক রাজনীতিতে বা ভৌগোলিক রাজনীতিতে ব্যাপকভাবে পরিবর্তন হচ্ছে। সেই পরিবর্তনের ধারাবাহিকতায় এবার আরেকটু যেন সেটা মজবুত হচ্ছে। এই যে উত্তর কোরিয়ার পাগল কিম জং আছে না? এই পাগলটা এবার চীনের সাথে তাদের সম্পর্কটাকে আরো দৃঢ়, আরো শক্তিশালী, আরো মজবুত করার ঘোষণা দিচ্ছে। অপরদিকে আবার চীনের সামরিক বাহিনী রাশিয়ার সামরিক বাহিনীকে গোপনে ট্রেনিং দিচ্ছে। এই দুটি বিষয় নিয়ে অত্যন্ত কি বলবো, যে বৈশ্বিক যে রাজনীতি, বৈশ্বিক যে পরাশক্তি রাষ্ট্রগুলো আছে তাদের মধ্যে অত্যন্ত ভাবিয়ে তোলার মতো একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে কেন হঠাৎ করে কিম জং উন চীনের সাথে তাদের সুসম্পর্ক ধরে রাখার জন্য বা সম্পর্ক আরো বদ্ধ আরো অটল করার জন্য তারা বদ্ধপরিকর হলো। অপরদিকে রাশিয়ার সৈনিকদেরকে চীনের সৈনিকরা ট্রেনিং দিচ্ছে। যে আমরা জানি যে এই তিনটি শক্তি একদিকে, অপরদিকে আমেরিকান গ্রুপ একদিকে, অর্থাৎ ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলো একদিকে। তারা কি মেসেজ দেওয়ার চেষ্টা করছে, আজকের এই বিষয়গুলো নিয়ে ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিওতে মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের সাথে একটা রিকোয়েস্ট থাকবে যে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন। আর ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, মতামত থাকলে কমেন্টসে মতামত করে যাবেন। চলুন আমরা মূল আলোচনা যাই। আজকে আমরা শুরু করব প্রথমে যেটা, যে এই যে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়টি নিয়ে যে কিমের অটল ইচ্ছা, এই ইচ্ছাটা হঠাৎ করে কেন জাগ্রত হলো এবং কেন তিনি ইচ্ছা পোষণ করলেন, আগামী দিনে তিনি কি মেসেজ দিতে যাচ্ছে। যে নেতা কিম জং উন সঙ্গে দ্বিপাক্ষিক যে সম্পর্ক আরো শক্তিশালী করার জন্য, গভীর করার জন্য দৃঢ় প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করেছেন এই কিম জং উন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর যে সাম্প্রতিক পিয়ংইয়ং এ যে সফরকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক উন্নয়নের যে ঐতিহাসিক যে একটা পরিস্থিতি বা মুহূর্ত বলে তিনি একটি মন্তব্য করেছেন যে এটা ছিল একটা ঐতিহাসিক মুহূর্ত। আমাদের বন্ধুত্ব ছিল, আছে এবং আগামীতে আমরা আরো শক্তিশালী, আরো দৃঢ়ভাবে আমাদের বন্ধুত্বকে আমরা অটল রাখবো। এটাই হচ্ছে আমাদের প্রতিশ্রুতি। কিন্তু বিষয়টি হচ্ছে যে এই বিষয়টি নিয়ে কিন্তু ভাবার বিষয় যে আমরা প্রতিনিয়ত জানি যে উনি যা বলেন উনি তাই করেন এবং উনি বিশ্বের যে সমস্ত রাষ্ট্র থেকে কিন্তু পুরোটাই আলাদা। কাউকে তোয়াক্কা করার সময় নেই, সুযোগ নেই, কোনো রকমের কোনো তোয়াক্কা করে না, কিচ্ছু না। যত বড় শক্তিশালী রাষ্ট্র হোক না কেন তাকে গোনার মধ্যেই ধরে না। উনি কোনো কিছু ব্রিফ করলেই সেটা হচ্ছে যে কোনো না কোনো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে তিনি সেটাকে ব্রিফ করে দেয়, অথবা কোনো পারমাণবিক হুমকি দিয়ে তাকে ব্রিফ করে দেয় যে আমার কাছে কোনো রকমের কোনো কারচুপি নেই, যে কোনো সময় যে কোনো কাজ করে বসতে পারে। এবং ওনার দেশে কিন্তু আইনও পাশ হয়ে গেছে অলরেডি যে ওনার দেশের উপর ভুলবশত যদি কেউ আক্রমণ করে, ভুলবশত অনেক সময় হয় না যে মিসিং হয়ে যায় কোনো দেশে আক্রমণ করতে গেলে, পার্শ্ববর্তী দেশে যে পড়ে, এরকম কোনো মিসিংও যদি করে সরাসরি পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে সেই দেশের উপরে। এবং এটার জন্য আইনি সংবিধান কোনো কিছু থাকবে না, জাতিসংঘের পারমিশন লাগবে না, কিচ্ছু লাগবে না। এটা তার দেশের সংবিধানে তৈরি করে ফেলেছে। ইভেন তার যে অর্ডার লাগবে সেই অর্ডারও না, কারণ তাকে যদি হত্যা করে ফেলা তাহলে রাষ্ট্রপতির বা দেশ প্রধানের অনুমতি ছাড়া তো সেই অস্ত্র ব্যবহার করতে হবে না। সংবিধানে এটা যুক্ত করা হয়েছে যে আমাকে অথবা আমার দেশের উপরে যদি আক্রমণ করে কেউ, তাহলে বিনা দ্বিধায় তোমরা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে। এই হুমকি কারণে তিনি আলাদা একজন নেতা, আলাদা একটা ব্যতিক্রম একজন ব্যক্তি, যাকে নিয়ে বিশ্বের মোটামুটি সব দেশে তাকে নিয়ে কিন্তু আলোচনা আছে, সমালোচনা আছে এবং তাকে নিয়ে একটা আগ্রহবোধ আছে। সারা বিশ্বের সাধারণ মানুষদের ভিতরে তাকে নিয়ে একটা আগ্রহবোধ থাকে সবসময়। কারণ তিনি প্রতিনিয়ত ব্যতিক্রম কিছু করে দেখান এবং ব্যতিক্রমভাবে নিজেকে উপস্থাপন করেন। তো প্রতিনিয়ত তার যে কর্মকাণ্ড এবং নিজে যে এই যে সামরিক শক্তির যে অগ্রগতি তার দেখা যাচ্ছে আগামীতে একটি অপ্রতিদ্বন্দ্বী বা পরাশক্তি একটি রাষ্ট্রে পরিণত হচ্ছে। তাকে কেউ কোনোভাবে দামানোর মতো সুযোগ আমার মনে হয় আছে বলে আমার আমার ছোট্ট জ্ঞানে আমি বুঝি না যে তাকে আসলে কেউ দামাতে পারবে। কারণ তার সাথে যে কোনো রাষ্ট্র, যে কোনো পরাশক্তি রাষ্ট্র যদি তার সাথে যুদ্ধে জড়িয়ে যায়, আমার মনে হয় যে দুটি রাষ্ট্র একবারে জরাজীর্ণ হয়ে যাবে। এখানে কেউ কাউকে ছাড় দেবে না এবং কার কোনো অস্তিত্ব থাকবে বলে মনে হচ্ছে না। কারণ এই কিম জং উন তিনি এতটাই মাথা গরম যে উনি মরণাস্ত্র ব্যবহার ছাড়া তো উনি যুদ্ধে জড়াবেই না। ওনার সাথে আসলে যে যুদ্ধে জড়াবে সেই মরবে, সেও মরবে, যে যুদ্ধে জড়াতে যাবে সেও মরবে। এই পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি চীনের মতো একটা পরাশক্তি রাষ্ট্রের সাথে আবার বন্ধুত্ব গড়ে তোলার জন্য বা তাদের ভিতরে তো বন্ধুত্ব আছেই এবং এই সম্পর্কটাকে আরো গভীর করার জন্য, আরো অটল করার জন্য তিনি বদ্ধপরিকর। এবং এটা হচ্ছে কি চীনের যে 105তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শি জিনপিংকে পাঠানো একটা শুভেচ্ছা বার্তায় কিম জং উন তিনি এই সমস্ত মন্তব্য করেন এবং এই সমস্ত কথা বলেন। যে তিনি বলেন যে দীর্ঘদিনের ঐতিহাসিক
ভিত্তির উপর দাঁড়িয়ে থাকা এবং সমাজতন্ত্রকে কেন্দ্র করে গড়ে ওঠা ডিপিআরকে চীন বন্ধুত্বকে আরো এগিয়ে নেবার জন্য তাদের দল এবং সরকারের পক্ষ থেকে অটল নীতি প্রকাশ করছে এবং তারা বদ্ধপরিকর। ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে আগামী দিনে অবশ্যই একটা ভাববার বিষয় যে তিনি হঠাৎ করে চীনের যে 105তম যে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তার এই যে গভীর একটা মানে আশা, এই আশাটাকেই আগামী দিনে ভূ রাজনীতিতে ব্যাপকভাবে কিন্তু ভাবিয়ে তুলছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ন্যাটোভুক্ত ইউরোপিয়ান কান্ট্রিগুলো। তাদের মধ্যে অনেকটাই চিন্তার আওয়াজ ফেলে দিয়েছে যে হঠাৎ করে কিম জং উন তারা আবার চীনের সাথে এতটা গভীর সম্পর্কে জড়িয়ে যাওয়ার জন্য আশা প্রকাশ করেছে, আশা ব্যক্ত করেছে। এটা নিয়ে অবশ্যই ভাববার বিষয় আছে। তো পশ্চিমা বিষয়গুলো এই বিষয়টিকে খুবই গুরুত্বের সাথে দেখছে। এবং আরেকটি যে বিষয়টি গুরুত্বের সাথে দেখছে সেটি হচ্ছে যে হঠাৎ আবার চীনের যে প্রশাসন, চীনের যে সামরিক বাহিনী, তারা রাশিয়ার সামরিক বাহিনীকে তারা গোপনে ট্রেনিং দিচ্ছে এবং তাদের সাথে একটা এমন প্রশিক্ষণ দিচ্ছে যে প্রশিক্ষণটা কিন্তু অত্যন্ত সেন্সিটিভ একটি জায়গায় তারা প্রশিক্ষণ দিচ্ছে গোপনে। এবং এখানে দুই দেশের ঊর্ধ্বতন যারা জেনারেল পর্যায়ে আছে, চীনের জেনারেল পর্যায়ে যারা আছে এবং রাশিয়ার যে জেনারেল পর্যায়ে আছে, তাদের মধ্যে সুন্দর একটা কমিউনিকেশনের মধ্যে দিয়ে তাদের মধ্যে সুন্দর একটা গোপনে তাদের মধ্যে একটা ট্রেনিং চলতেছে। এবং এই ট্রেনিং এর মধ্যে দিয়ে একটা বিষয় উঠে আসছে যেটা সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর একটা মুহূর্ত, সেটা হচ্ছে যে কোনো জ্বালানি তেজস্ক্রিয় পরিস্থিতির মধ্যে কিভাবে সেখানে অক্সিজেন প্রবেশ করানো যায়, অক্সিজেন সে ব্যবহার করা যায়। এই বিষয়গুলো কিন্তু এই মানে ট্রেনিং এর গুরুত্ব পাচ্ছে। এবং এই ট্রেনিং এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ট্রেনিং হচ্ছে এটা যে সেখানে দেখেন তেজস্ক্রিয় রাসায়নিক ও জৈব যুদ্ধ বিষয়ক প্রশিক্ষণ যেটাকে বলা হয়, যেখানে নথিতে বলা হচ্ছে যে রুশ সেনারা চীনা প্রশিক্ষিতের কাছ থেকে পাঠ নেন একটি মডেলের পারমাণবিক চুল্লি পরিদর্শন করেন এবং রাসায়নিক গোয়েন্দা কার্যক্রম, তেজস্ক্রিয়তা শনাক্তকরণ ও দূষণের মধ্যে বায়ু চলাচল ব্যবস্থা সুরক্ষিত রাখার কৌশল শিখে নিচ্ছেন তারা। দেখেন এখানে সবচেয়ে ভয়ঙ্কর যে যুদ্ধটা হয় রাসায়নিক যে তেজস্ক্রিয়তা, অর্থাৎ কোনো রকমের বিস্ফোরণ হলে রাসায়নিক ও জৈব বিষয়ক যে সমস্ত মানে অস্ত্রগুলো আছে, এগুলো কোনো ধরনের যদি একটা ব্লাস্ট হয় সেখানে কিন্তু অক্সিজেন নষ্ট হয়ে যায়। আর সেই কারণে অক্সিজেন নষ্ট হওয়ার কারণে কিন্তু সেখানে অসংখ্য মানুষ নিহত হয়। তো এটা হচ্ছে মূল এই যে মানে পারমাণবিক যে অস্ত্র ব্যবহার করার ক্ষেত্রে যে সমস্ত ভূমিকাগুলো আছে, যে সমস্ত কারণগুলো হয়ে দাঁড়ায়, এটার কিন্তু মূল একটা ফ্যাক্ট যে যখন এই ধরনের অস্ত্র ব্যবহার করবে, এই ব্যবহৃত হওয়ার পরে মানে ব্লাস্ট হওয়ার পরে সেখানে কিন্তু পুরোটাই অক্সিজেন ধ্বংস করে ফেলে। এই অক্সিজেনের মানে ধ্বংসকৃত অক্সিজেন থেকে কিভাবে নতুন করে অক্সিজেন তৈরি করা যায় এবং অক্সিজেন সেখানে প্রবেশ করানো যায়, এটা একটা কঠিন একটা কৌশল আছে। সেই কৌশলটাই চীনের সামরিক বাহিনীর কাছ থেকে রাশিয়ার সামরিক বাহিনী তারা শিখে নিচ্ছে। এটা অত্যন্ত সুকৌশল একটি বিষয় এবং এটা কিন্তু বিশ্বের সব রাষ্ট্রেরই সামরিক বাহিনীর কাছে এই তথ্য বা এই ধরনের ট্রেনিং তাদের জানা নেই, এই বিষয়টি তাদের ধারণা নেই। এটা একমাত্র চীন এই ধরনের প্রশিক্ষণ নিয়েছে অতীতে এবং সেখান থেকেই রাশিয়ার সাথে সেটা তারা শেয়ার করছে। ইউরোপীয় কর্মকর্তারা বলেন যে তেজস্ক্রিয় জৈব ও রাসায়নিক যুদ্ধ বিষয়ক প্রশিক্ষণ অন্তর্ভুক্ত হয় এই সামরিক বিনিময়ের কৌশলগত গুরুত্ব আরো স্পষ্ট হয়ে উঠেছে। দেখেন এখানে ইউরোপ গোষ্ঠীকে তাদের কিন্তু ভাবিয়ে তুলেছে যে চীন এবং রাশিয়ার মধ্যে যে ধরনের ট্রেনিং হচ্ছে, প্রশিক্ষণ হচ্ছে, এই প্রশিক্ষণটা আগামী দিনে অবশ্যই তাদের জন্য একটা ভাববার বিষয়। তারা মনে করতেছে যে আগামী দিনে কি ইউরোপ কান্ট্রিগুলোতে তারা কি অবশ্যই রাসায়নিক কোনো অস্ত্র ব্যবহার করবে কিনা রাশিয়ার পক্ষ থেকে, সেটাও কিন্তু একটা চিন্তার বিষয়। যে বিষয়টি নিয়ে ইতিমধ্যে কিন্তু সবার ঘাম ঝরিয়ে যাচ্ছে। এবং আরেকটি স্পষ্ট হয়ে উঠছে যে রাশিয়া যে প্রতিনিয়ত বলতো চীন যে প্রতিনিয়ত বলতো যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে তারা নীরবতা পালন করতেছে, তারা নিষ্ক্রিয় বা এই ব্যাপারে কাউকে সমর্থন দিচ্ছে না এবং যুদ্ধকে তারা আহ বন্ধ করার জন্য তারা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করবে, কিন্তু তারা নিউট্রালে আছে এরকম চীনের পক্ষ থেকে বলা হচ্ছে। কিন্তু আসলে ভিতরে ভিতরে রাশিয়ার সেনাবাহিনীকে ইউক্রেনের যুদ্ধের জন্য তারা কিন্তু প্রস্তুত করে তুলছে এবং ট্রেনিং দিচ্ছে। এই বিষয়টি কিন্তু স্পষ্ট হয়ে উঠে এসেছে এই প্রতিবেদনে। তো সব মিলিয়ে আসলে দেখা যাচ্ছে যে ভৌগোলিক রাজনীতিতে ব্যাপক একটা পরিবর্তন সেটা লক্ষ্য করা যাচ্ছে। এক পক্ষে আছে চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়ার মতো শক্তিশালী তিনটি পরাশক্তি রাষ্ট্র, অপরদিকে আছে আমেরিকার সাথে ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলো। এই দুটি ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে আগামী বিশ্বে। এবং নেতৃত্ব বলেন, সামরিক নেতৃত্ব বলেন, অর্থনৈতিক নেতৃত্ব বলেন, ভৌগোলিক রাজনীতিতে তাদের পদক্ষেপ বা তাদের হস্তক্ষেপ, এই দুটি জোট ভিত্তিক কিন্তু এখন বিশ্বে কিন্তু তাদের কিন্তু প্রভাব বিস্তার করার জন্য বদ্ধপরিকর। আজকে হঠাৎ করে যখন
কিম জং উনের পক্ষ থেকে চীনের সাথে আরও বন্ধুত্ব বা আরও সম্পর্কটাকে অটল করার জন্য প্রতিশ্রুতি দিয়ে দেওয়া হচ্ছে। অপরদিকে রাশিয়া এবং চীনের সামরিক শক্তির ভিতরে তাদের ভিতরে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এটাকে অবশ্যই ন্যাটোভুক্ত তথা আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভাবিয়ে তুলছে। কারণ এই জোটকে থামানোর জন্য বা এই জোটকে মোকাবেলা করার জন্য কিন্তু এই তিন পরাশক্তি রাষ্ট্র কিন্তু একত্রিত হচ্ছে। তো আগামী বিশ্ব আসলে আমাদের মতো ছোট ছোট রাষ্ট্রগুলো, আমাদের মতো দুর্বল রাষ্ট্রগুলো, তারা আসলে কোন জোটে যাবে, অর্থনৈতিক সামরিক দিক বিবেচনা করে কোন জোটের সাথে গেলে তারা নিরাপত্তা থাকবে অথবা আগামী বিশ্বে নিরাপত্তায় থাকতে পারে, এই বিষয়গুলো কিন্তু সবার ভিতরে এখন কিন্তু চিন্তা ভাবনার বিষয়। যে আগামী বিশ্ব যেভাবে সাম্রাজ্যর পরিবর্তন হচ্ছে এবং নেতৃত্বের পরিবর্তন হচ্ছে, সেই নেতৃত্বের পরিবর্তনের সাথে সাথে আসলে কোন রাষ্ট্রগুলো আগামী বিশ্বকে শক্তিশালীভাবে নেতৃত্ব দিবে, অর্থনৈতিক অবকাঠামোগুলো বজায় রাখতে পারবে এবং সামরিক দিক দিয়ে তাদেরকে নিরাপত্তা দিতে পারবে, এই বিষয়গুলো কিন্তু এখন সবার মধ্যে কূটনৈতিক যে পরামর্শ বা কূটনৈতিক যে হিসাব নিকাশে কিন্তু একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে আগামী দিনে কাদের সাথে থাকলে তাদের দেশ রক্ষা থাকবে, অর্থনৈতিক রক্ষা পাবে এবং সামরিক দিক দিয়ে তারা সুরক্ষা পাবে। এই বিষয়গুলো নিয়েই কিন্তু আগামী বিশ্বে কিন্তু এই দুটি গ্রুপ বা দুটি প্রতিপক্ষ দলের মধ্যে তাদের কিন্তু চলমান কূটনৈতিক সম্পর্ক কিন্তু তারা তৈরি করতে পারে বা তৈরি করবে। দর্শক, আসলে আপনারা কি মনে করছেন যে আগামী বিশ্ব কি আসলে এই যে চীনের নেতৃত্বে রাশিয়া এবং উত্তর কোরিয়া, এই তিনটি পরাশক্তি রাষ্ট্রের যে একটা জোট হচ্ছে, এই জোট নাকি অথবা আমেরিকান যে বর্তমানে যে সাম্রাজ্যবাদী আছে সারা বিশ্বটাকে শাসন করছে আমেরিকার নেতৃত্বে ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলো যৌথভাবে, এই জোট কে আগামী দিনে সবচেয়ে সফলভাবে নেতৃত্ব দেবে এবং প্রত্যেকটা দেশকে সুরক্ষা দিতে পারবে অথবা সামরিক দিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে? আপনাদের এই বিষয়ে আপনাদের মতামত আছে কিনা, যদি থাকে অবশ্যই ভিডিওর কমেন্টসে করে যাবেন। আর এতক্ষণ আলোচনার মধ্যে দিয়ে যদি আপনাদেরকে কোনো ইনফরমেশন মানে আপনারা জানতে পারেন বা ভিডিওর ব্যাপারে যদি আপনাদের মতামত থাকে তাহলে কমেন্টস করে যাবেন। যদি ভালো লাগে আলোচনা তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। যার যার প্রতি নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন যে যে অবস্থানে আছেন। আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।